নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আজকে একটি বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আমাদের সাথে পেয়েছি আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক মহাশয়কে। 26-এ ভোটের কাঠি, যেটা বলে ঢাকে কাঠি পড়া, সেটা প্রায় পড়েছে। আস্তে আস্তে ভোটের পারদ ওপরের দিকে যাচ্ছে। এই অবস্থাতে মানুষের মধ্যে আস্তে আস্তে আইএসএফ সম্পর্কে প্রচুর আগ্রহ, প্রচুর প্রশ্ন। সেই সমস্ত প্রশ্নগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরব। একদম সরাসরি আমরা চলে যাচ্ছি শামসুর ভাইয়ের কাছে। দাদা, আইএসএফ দলটা গঠন করবার প্রয়োজন কি পড়লো যখন ধরুন তৃণমূল কংগ্রেস শাসক দল এবং পরবর্তীতে বাম থেকে শুরু করে বিজেপি, কংগ্রেস এরা বিরোধী দল হিসেবে তো ছিলই, তাহলে আইএসএফকে নতুন করে গঠন করা হলো কেন? এই প্রশ্নটা খুব মূল্যবান প্রশ্ন, কিন্তু এর একটা সহজ উত্তর। সেটা হচ্ছে, দেখুন, আমরা দীর্ঘদিন ধরে, আপনারাও লক্ষ্য করছেন যে পশ্চিমবাংলা সহ গোটা ভারতবর্ষে মূল্যবোধের রাজনীতির খুব সমস্যা। রাজনীতি সম্পর্কে এমন একটা ভাষা মানুষের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে, আমি স্পেসিফিক বলছি, তৈরি করে দেওয়া হয়েছে যে রাজনীতি মানেই একটা খারাপ বিষয়। আসলে রাজনীতি মানে খারাপ বিষয় নয়। আমরা মনে করি যে রাজনীতি হচ্ছে রাষ্ট্রনীতি, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রবাসীর কল্যাণে কাজ করাটাই হচ্ছে রাজনীতি। সুতরাং রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রবাসীর কল্যাণে, জাতির কল্যাণে নিবেদিত প্রাণ কখনো খারাপ হতে পারে না। কিন্তু সেই জায়গাতে ক্রমশ এটা তৈরি করা হয়েছে, প্ল্যানফুলি তৈরি করা হয়েছে। ক্রমশ সেই জায়গা দখল করতে শুরু করলো যারা আসলে পলিটিক্সের লোক, যারা মানুষকে ঠকাবার জন্য, মানুষকে ঠকিয়ে কারবার করতে চায়, তারা এই জায়গাটা দখল করে নিল। আমরা যারা রাজনীতিতে মনে করি রাষ্ট্রবাসীর কল্যাণের কথা, তারা ধীরে ধীরে জায়গাটা ছাড়তে শুরু করলাম এবং মূল্যবোধের রাজনীতি বিষয়টা কিন্তু হারিয়ে গেল। তাই কাউকে না কাউকে তো শুরু করতেই হবে, কাউকে না কাউকে তো এই মূল্যবোধের রাজনীতি আবার নতুন করে ফিরিয়ে আনতে হবে। অনেকেই চেষ্টা করছেন, গোটা বাংলাতে চেষ্টা করছেন, বহু মানুষ চেষ্টা করছেন। তো আমরা আমাদের পার্টির যিনি প্রধান পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তাকে সঙ্গে নিয়ে, তার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তাকে সঙ্গে নিয়ে আমরা কিছু মানুষ আমরা ভাবলাম, তাদেরকে ভাবালাম, তারা ভাবলেন যে এই মূল্যবোধের পলিটিক্সটাকে দ্রুত ফিরিয়ে আনা দরকার, আর সেই কাজটা কঠিন হলেও আমাদের করতে হবে। সেই জন্য দেখবেন আমাদের পার্টির চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী বারবার একটা কথা বলেন, ক্ষমতা দখল করতে আমরা রাজনীতিতে আসিনি, সমাজ বদল করবার জন্য আমরা রাজনীতিতে এসেছি। তাই সমাজ বদলের রাজনীতি করবার জন্যই আইএসএফের জন্ম হয়েছে, মূল্যবোধের রাজনীতি আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যই আইএসএফের জন্ম হয়েছে। কিন্তু দাদা, সংসদীয় গণতন্ত্রে তো ধরুন সংখ্যা একটা বড় ব্যাপার, যে সংসদে বলুন, বিধানসভায় বলুন, এখানে সংখ্যাটা একটা সবসময় বড় বিষয়। এখন এইখানে এই যে শাসন ক্ষমতা দখল করতে আসেনি, এই যে জায়গাটা একটু ব্যাখ্যা করুন। কারণ সামনে ভোট, সেখানে আসন সংখ্যা চুলচেরা বিচার হয় এবং মানুষ যে মতদানটা করে সেখানে কিন্তু তারা ভাবে যে আমার প্রার্থী সেখানে জিতছে কিনা। আমি এ বিষয়ে আপনাকে বলবো যে মহামতি লেনিনের কথা বলব। উনি সংসদকে শুয়োরের খোঁয়াড় বলেছিলেন। আমি ওই বিষয়টার মধ্যে যাচ্ছি না, জাস্ট ওনার কথাটাকে তুলে ধরে আমি বলছি। ওই বিশ্বাস আমি করি কি করি না, আমি তার মধ্যে যাচ্ছি না। পরবর্তীকালে আমার দেশের রাজনীতির প্রেক্ষাপটে এদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম একজন নেতা ছিলেন সিপিআইএমএল-এর বিনোদ মিশ্র। যখন সিপিআইএমএল ধারার বিভিন্ন সংগঠনগুলো, বিভিন্ন পার্টিগুলো, তারা ধীরে ধীরে সংসদীয় রাজনীতিতে ফিরতে শুরু করলো, সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে শুরু করলো, সিপিআইএমের লিবারেশনও যখন
তারা সংসদীয় রাজনীতিতে আসলো আইপিএফ নাম দিয়ে। তখন অনেকেই প্রশ্ন করেছিলেন যে একটা সময় তো আপনারাও বলতেন যে এই শুয়োরের খোঁয়াড়, সুতরাং এই শুয়োরের খোঁয়াড়ে আমরা যাব না। তো আমার সেই সময় বিনোদ মিশ্রের একটা আর্টিকেলের কথা মনে পড়ে যাচ্ছে আপনার প্রশ্ন শোনার পরে, যে বিনোদ মিশ্র বলেছিলেন যদি শুয়োরের খোঁয়াড় থেকে, অর্থাৎ একটু আগে যে কথা বললাম যে অপরচুনিস্ট রাজনীতিকরা, যারা রাজনীতির কারবারি, তাদেরকে যদি এই খোঁয়াড় থেকে বার করতে হয়, বার করার প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে কিন্তু ওই একজন দুজন পাঁচজন করে সৎ রাজনীতিক, মূল্যবোধের রাজনীতিকের প্রয়োজন রয়েছে যাওয়ার, যারা ওখানে গিয়ে সত্যি তারা মূল্যবোধের রাজনীতিকে, মানুষ নওশাদ সিদ্দিকীকে নিয়ে ভাবছেন কেন? নওশাদ সিদ্দিকী তো একটা বিধায়ক, কিন্তু আজকে গোটা বাংলার মানুষ কিন্তু, আমি আজকেই ফেসবুকে দেখছিলাম যে ওই টেট উত্তীর্ণরা তারা অনেকেই চিঠি লিখেছেন নওশাদ সিদ্দিকীকে যে আমরা আপনাকে নিয়ে ভাবছি, আপনি আমাদের কথা বলুন। আমাদের কথা কেউ বলছে না, যারা বলছে নাটক করছে। কেন নওশাদ সিদ্দিকীর ওপর ভরসা? সংখ্যায় এক হলেও ওই মূল্যবোধের রাজনীতি, সংখ্যায় এক হলেও রাজনীতির কারবারিদের বিরুদ্ধে তার যে আওয়াজ, সেটাই কিন্তু মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। আচ্ছা দাদা, এই প্রসঙ্গে বলি যে এই যে মূল্যবোধের রাজনীতির কথা বললেন, একদম যদি স্বাধীনতার পর থেকে ধরা হয়, বিধানচন্দ্র রায় মন্ত্রিসভা, তৎপরবর্তীতে সিদ্ধার্থ শঙ্কর রায় একটা জমানা, যুক্ত ফ্রন্ট, বাম জমানা, 34টা বছরের বাম জমানা, এবং এই যে বামফ্রন্টে বা বাম আন্দোলনের কথাগুলো আপনি বললেন, তৎপরবর্তীতে 2011 ঠিক আগে বেশ কিছু আন্দোলনের ঢেউ, যেটা এই এখন যে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মাধ্যমে হলো। এই মুহূর্তে যে অবস্থাটা রয়েছে, সামনে 26-এর ভোট, এটা 2025 চলছে, প্রায় শেষ হতে যাচ্ছে। এই 2010, 11-র আগের 10 এবং 25-এর মানে 26-এর আগের এই 25, এই দুটোর মধ্যে কি কিছু মিল বা অমিল খুঁজে পাচ্ছেন? দেখুন, অমিল তো একটা আছেই, অমিল আছে। অমিলটা হচ্ছে লড়াইটা আজকের দিনে এসে দাঁড়িয়েছে, যে লড়াইটা আজকের দিনে এসে দাঁড়িয়েছে যে ন্যায়ের সঙ্গে অন্যায়ের। মানুষ কোন পক্ষে থাকবে? ন্যায় পক্ষকে বেছে নেবে না অন্যায়ের পক্ষকে বেছে নেবে? সেদিনকের লড়াইটা, আজকের লড়াইয়ে আমরা দেখতে পাচ্ছি যে ময়দানে যারা অ্যাডজাস্ট করে চলার পক্ষপাতী, অ্যাডজাস্ট করে চলতে পারে, এহেন রাজনৈতিক দলগুলোর সংখ্যা কিন্তু ক্রমশ বেড়েছে। যদি আপনি বলেন ইন্ডিয়া জোটের কথা, আপনি কোন আদর্শের ভিত্তিতে ইন্ডিয়া জোট গড়ে উঠল? আমি ইন্ডিয়া জোটের পক্ষে, কারণ ইন্ডিয়া জোটের পক্ষে এই জন্যই যে দেশকে যেভাবে ফ্যাসিবাদী শক্তি বিজেপি দেশকে যে জায়গায় ক্রমশ নিয়ে যাচ্ছে, ভয়ঙ্কর পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। আমি খুব ক্যাজুয়ালি বলছি, আমি গত পরশু দিন কোন্নগর স্টেশনে, হুগলি জেলার কোন্নগর স্টেশনে, কোন্নগরে আমার বাড়ি, তো কোন্নগর স্টেশন থেকে আমি খানিকটা এগোনোর পরে আমার বাড়ি ওখান থেকে আর 500 মিটার দূরে, সেখানেও কিন্তু আমার মতো ব্যক্তিত্ব, আমি খুব ছোটোবেলা থেকে রাজনীতির অঙ্গনে কোন্নগরের প্রতিটি মানুষ আমাকে কম বেশি চেনেন, তো সেখানে দাঁড়িয়ে একজন আমাকে রোহিঙ্গা মুসলমান বলে আক্রমণ করছে। এই পরিস্থিতির জন্য সেই ব্যক্তি দায়ী নয়, কিন্তু সেই ব্যক্তিকে আমি একটুও ঘৃণা করছি না। এই পরিস্থিতি তৈরি করা হয়েছে, তৈরি করানো হয়েছে। তাই এদের বিরুদ্ধে লড়াই করতে গেলে এরকম একটা জোটের প্রয়োজন আছে, কিন্তু একটা তো নীতির ভিত্তিতে জোট হবে। আমরা দেখতে পাচ্ছি সেখানে সিপিএম, কংগ্রেস, টিএমসি ঐক্যবদ্ধ হয়েছে, ভালো কথা, ঐক্যবদ্ধ হয়েছে ফ্যাসিবাদী শক্তিকে রোখার জন্য। কিন্তু আবার এই রাজ্যে কি ফ্যাসিবাদী শক্তিকে রোখার প্রয়োজন নেই? তাহলে এই রাজ্যে কিন্তু এই তিনটে দল আর ঐক্যবদ্ধ হতে পারছে না। শুভঙ্কর বাবু ইতিমধ্যে বলে দিয়েছেন, আমি 26-এর প্রশ্ন করেছেন বলে বলছি, শুভঙ্কর সরকার ইতিমধ্যে বলে দিয়েছেন যে 294টা সিটে আমরা প্রার্থী দেবো। মোহাম্মদ সেলিম সিএনএ একটা ইন্টারভিউ দিয়েছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। আমরা সিপিআইএম পার্টিকে চিঠি দিয়েছি যে ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্ত এবং বিজেপির সহকারী এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চাই। অ্যাট দ্য টাইম অফ ইলেকশন দৌড়দৌড়ি করে
গলা জড়াজড়ি করলাম, এটা হয় না। আন্দোলনের মধ্য দিয়ে একটা জোট গড়ে ওঠে, এটা আমরা বিশ্বাস করি। এর আগেও তো আপনাদের একটা জোট হয়েছিল, পরবর্তীতে সেই জোটটা থাকলো না। দেখুন, সেটার জন্য আমরা দায়ী না, সেটার জন্য সীতারাম ইয়েচুরি দায়ী। আচ্ছা, হয়তো প্রশ্ন করবেন সিপিএমের নেতারা, আপনি রাজ্যের একটা ছোট দলের নেতা হয়ে আপনি সীতারাম ইয়েচুরির দিকে আঙুল তুলছেন। ইতিহাস, অতীত সব মিলিয়ে আমি বলছি, সীতারাম ইয়েচুরি বলে গিয়েছিলেন ভোট শেষ জোট শেষ, আমরা বলিনি কিন্তু। আচ্ছা। তাই সিপিএম সম্ভবত আমাদের দিকে গুরুত্ব দেননি। লোকসভা নির্বাচনে আমরা 7টা মাত্র সিট চেয়েছিলাম, বেশি সিট আমরা চাইনি। আমরা 7টা সিট চেয়েছিলাম বাস্তবতার দিকে তাকিয়ে। বিমানবাবু পরে স্বীকার করেছেন যে হ্যাঁ, ওরা 7টা সিট চেয়েছিল, আমরা 2টো দিতে চেয়েছিলাম, কিন্তু ওদের পোষায়নি, তার ফলে জোট হয়নি। এটা বিমানবাবু স্ট্রেট ফরওয়ার্ড স্বীকার করেছেন। ও অন্যান্য নেতারা কি বলছে, বামফ্রন্টের চেয়ারম্যান যখন এই কথা বলেছেন, তখন আমরা বরাবরই বলে আসছিলাম যে আমাদের 7টা সিট দিতে হবে, কারণ 7টা সিটের মধ্যে আমরা লড়াই দিতে পারবো। লোকসভা ইলেকশনের পরে প্রমাণ হয়েছে যে আমরা 2টো সিটে সেকেন্ড পজিশন, 3টে সিটে আমরা থার্ড পজিশন। তো আমরা যদি এই 3 আর 2 5 দেখেন, 7-এর মধ্যে 5টাতে কিন্তু আমরা অবশ্যই আমাদের যাদের সঙ্গে জোট করবার পরিকল্পনা ছিল সেই বামেদের থেকে ভালো জায়গায় ছিলাম। নির্বাচনে তো এটা একটা নির্বাচন, তো একটা যুদ্ধ। তাহলে সেই যুদ্ধে কোন পক্ষ ভালো অবস্থায় থাকতে পারে, কোন পক্ষ ভালো অবস্থায় যুদ্ধ করতে পারে, তাকেই প্রায়োরিটি দেওয়া উচিত। এটা নির্বাচনের রণকৌশল হওয়া উচিত। কিন্তু যে কোনো কারণেই হোক, দুর্ভাগ্যজনক হয়নি। তারপরেও কিন্তু আমরা মনে করি যে জোটবদ্ধ হয়ে লড়াই করার প্রয়োজন আছে, তাই আমরা চিঠি দিয়েছি। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে সেলিম সাহেব, তিনি তার ব্যক্তিগত মতামত কিনা জানি না, কারণ ব্যক্তিগত মতামত রাজনীতিকে থাকে না, এটা থাকতে নেই। সেলিম সাহেব বললেন যে লোকসভা নির্বাচনে আইএসএফ জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন। আর উনি বললেন যে কমিউনিস্টরা, আমরা যারা লেফটিস্ট, আমরা যারা বামপন্থী, তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত দলের কাছে আমরা যাই না, আমাদের ভেবে দেখতে হবে, ওরা আবার জনগণের কাছে যাক, বিশ্বাসযোগ্যতা অর্জন করুক, তারপরে। আমি সেলিমদার কাছে বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই, যে দলটা নির্বাচনে আপনাদের থেকে ভালো ফলাফল করলো, অ্যাভারেজ ফলাফল করলো, তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত, আর আপনারা জনগণের দ্বারা ব্যাপকভাবে সমর্থিত, এটা ভাবছেন কেন? আসুন না, আমাদেরকে প্রত্যাখ্যান করেছেন জনগণ, সেটাকে স্বীকৃতি দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারি কিনা। আসলে আমার মনে হচ্ছে যে এই জোটটা আসলে কার্যকরী করা হবে কি না, সেটা নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। তাই সেদিন কিন্তু 11 সালে যেটা ছিল যে সব মানুষের জোট হয়ে গিয়েছিল, আজ মানুষ জোট বাঁধতে চাইলেও রাজনৈতিক দলগুলো জোট বাঁধতে চাইছে না। এটা একটা ডিফারেন্স বলে আমি মনে করি। আর আমার কথাটা শ্রমিক ভট্টাচার্যের মতো হয়ে যাবে, বলতে শুরু করবো শ্রমিকবাবু বলেছেন, শ্রমিকবাবুর কথাটা আইএসএফের নেতা আওড়াচ্ছেন। এটা যারা বলবে এটা দুর্ভাগ্য, থিওরি একই, কিন্তু এটা ঘটনা। তফাৎ যেটা, সেটা হচ্ছে যে এবারের রাজনীতিতে, এবারের ভোটে রাজনৈতিক দলগুলোর হাতে কিন্তু সিদ্ধান্ত নেই। আমি মনে করি মানুষের হাতে সিদ্ধান্ত। মানুষ যে কি করবেন সেটা এখনই কোনো রাজনৈতিক দল অ্যাজামশন করতে পারছেন না। সুতরাং মানুষ ঐক্যবদ্ধ হয়ে কি রেজাল্ট করে দেবেন সেটা একমাত্র মানুষই জানেন। তবে আমরা খুশি যে নওশাদ সিদ্দিকীর প্রতি মানুষের আগ্রহ, মানুষের আকাঙ্ক্ষা বাড়ছে, এবং যেভাবে নওশাদ সিদ্দিকী মানুষের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব হয়ে উঠছেন, এ বিষয়ে অন্য রাজনৈতিক নেতাদের বলবো আপনারা একটু ভাবুন। দেখুন, একটা জিনিস বরাবরই বাংলার রাজনীতিতে দেখা গেছে, সেটা হচ্ছে যে ক্রাউড পুলার। সেটা আপনি বিধানচন্দ্র রায় দেখুন, আমাদের সর্বভারতীয় রাজনীতিতে ইন্দিরা গান্ধী, নেহেরু থেকে পরবর্তীতে অটল বিহারী বাজপেয়ী, আদবানি, এগুলো আছে। তিনি বাংলার রাজনীতিতেও জ্যোতি বসু, তৎপরবর্তীতে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একই পার্টির মধ্যে, তখন ক্ষমতায় ছিলেন তারা। কিন্তু তারপরে ক্রাউড পুলার যদি বলা হয়, সেক্ষেত্রে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে যদি ক্রাউড পুলার হিসেবেই দেখা হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো একটা গ্রহণযোগ্যতা সবসময় থেকে গেছিল, এখনও খানিকটা আছে। এ বাদে সেই পরিমাণ ক্ষমতা বিরোধী দলে শুভেন্দু অধিকারী
মহাশয়রা আছেন, তেমনি যদি আর তরুণ প্রজন্মের মধ্যে দেখা হয়, সেটা আমাদের চোখে, আমাদের দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে, সাধারণ মানুষের চেহারা দেখে, কথাবার্তা দেখে, সেটা হচ্ছে মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়। তার বয়সটাও কম আছে, সামনে রাজনৈতিক জীবনের মানে এগোনোর অনেকটা রাস্তা। এখন এই জায়গাতে বাঙালি আর একটা জিনিসও করে, ফ্র্যাকশন ম্যান্ডেট দেয় না। সেটা আপনি অনেক অভিজ্ঞ মানুষ, যে এখানে হাং পার্লামেন্ট টাইপের কিছু হয় না, মানুষ দিলে উল্টোলে পুরোটা উল্টে দেয় বা আনলে পুরোটা আনে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন এবং তার সাথে নওশাদ সিদ্দিকীকে কিভাবে দেখছেন? দেখুন, ক্রাউড পুলারের তো একটা বিষয় সংসদীয় রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ রোল হয়ে দাঁড়ায়, ভূমিকা হয়ে দাঁড়ায়। আমরাও বিশ্বাস করি নওশাদ সিদ্দিকীর সেই যে ভূমিকাটা, সেটা মানে নির্বাচনে একটা ফ্যাক্টর হবে, আচ্ছা, একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এ বিষয়ে আমরা 100% নিশ্চিন্ত যে নওশাদ সিদ্দিকী একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবারে নির্বাচনে। আচ্ছা, এই মাঝখানে একটু বলি, এই যে ফ্যাক্টরটার কথা বলছেন, মানুষের এটাই প্রশ্ন যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আইএসএফ কতটা ফ্যাক্টর হবে, এবং আমাদের রাজ্যে অসংখ্য সংখ্যালঘু কি বলবো, যেটা ফলাফলে ডিসিশন করতে পারে এরকম অনেকগুলো আসন আছে সেখানে, কিন্তু মানুষ কি ভোট দিতে পারবে? আপনি যে বললেন মানুষই পাল্টে দেয় অনেক কিছু, প্যারামিলিটারি এসে যদি চুপচাপ দাঁড়িয়ে থাকে আর মানুষ যদি ভোটটা এক সপ্তাহ আগেই ভয় পেয়ে ঘর থেকে না বেরোয়, সেই ব্যাপারে আপনি কতটা আশাবাদী যে মানুষ ভোট দিতে পারবে? দেখুন, এইটা তো একটা প্রশ্নচিহ্ন আছে। কয়েকদিন আগে আমাদের এই হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চলে, কলকাতাতেও কয়েকটা জায়গাতে একটা পোস্টার পড়েছে, শুধু সেই পোস্টারে একটা শব্দ লেখা ছিল, সেটিং। আচ্ছা, শুধু একটা শব্দ লেখা ছিল, সেটিং 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 বলে। হাওড়া বর্ধমান মেন লাইনে, হাওড়া বর্ধমান কট লাইনে ব্যাপক পোস্টারিং হয়েছে। তো এখন প্যারামিলিটারি তো এসে দাঁড়িয়ে থাকবেই, কারণ এই সেটিংয়ের ব্যাপারটা ক্রমশ মানুষের কাছে প্রকাশ্য হয়ে যাচ্ছে। যদি তা না বলেন, যদি তা না হয়, তাহলে পশ্চিমবাংলায় একের পর এক যে দুর্ঘটনাগুলো ঘটছে, যেটা গোবলয়ে ঘটে থাকে সাধারণভাবে, কিন্তু পশ্চিমবাংলায় যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে গোরক্ষকরা তারা অ্যাগ্রেসিভ হয়ে মানুষের উপরে হামলা করছে, মানুষকে মারধর করছে, পিটিয়ে মারছে, এমনকি বাংলা ভাষাভাষী তারা অন্য রাজ্যে অত্যাচারিত হচ্ছে, এটা তো দিনের আলোয় পরিষ্কার, সবাই জানি। কিন্তু এই পশ্চিম বাংলাতেও আমরা শিয়ালদার বুকে দেখলাম কয়েকটা ছাত্রকে ব্যাপক পেটানো হলো, তারা বাংলাভাষী বলে। এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারের কোনো ভূমিকা নেই। আমার কি মনে হয়, একটা প্রশ্ন আমি করছি, প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই মানুষের কাছে। মানুষকে ভাবতে হবে যে মমতা ব্যানার্জি কি চাইছেন যে পশ্চিমবাংলায় এরকম একটা সিচুয়েশান, পার্টিকুলার সংখ্যালঘুদের ক্ষেত্রে এরকম একটা সিচুয়েশান তৈরি হোক, শুভেন্দু অধিকারীরা তৈরি করুন এমন একটা সিচুয়েশান, যাতে করে নওশাদ সিদ্দিকী পলিটিক্সে যে ভাষাটা তৈরি করছেন, সংখ্যালঘু মুসলমান থেকে আরম্ভ করে দলিত, আদিবাসী এবং পিছিয়ে বর্গের হিন্দু যারা, অর্থনৈতিকভাবে পিছিয়ে বর্গের হিন্দু যারা, তারা সবাই আকৃষ্ট হচ্ছে নওশাদ সিদ্দিকীর প্রতি। তাহলে কি উনি এরকম একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন যে বিজেপি এমন একটা পরিস্থিতি তৈরি করুক, তাহলে এই সংখ্যালঘু ভোট, যেটা মমতা ব্যানার্জির মূল অ্যাসেট, সেই সংখ্যালঘুরা আবার তার কোলে চড়ে বসবেন? উনি খুব স্পষ্ট বুঝে গেছেন যে সংখ্যালঘুদের মধ্যে একটা বড় অংশ কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে চলে যাচ্ছেন। তার কারণ এই ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জির ভূমিকা, ওয়াকফ সম্পত্তি নিয়ে মমতা ব্যানার্জির ভূমিকা। ওয়াকফ আইন তৈরি হয়েছে 1995-এর ওয়াকফ আইনকে সংখ্যালঘু মুসলমানরা মনে করছেন যে ওই আইনটা তাদের জন্য ঠিক ছিল। লুটপাট হয়েছে, সেই লুটপাটটা দেখার দায়িত্ব ছিল সরকারের, কিন্তু সরকার সেই লুটপাট দেখেনি। আমি একটা উদাহরণ দিতে পারি। আপনার উত্তর 24 পরগনাতে হাড়োয়াতে পীর গোরাচাঁদ বলে একজন পীর সাহেব ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, মুজাদ্দেদ ছিলেন। তার ওয়াকফ এস্টেট আছে 995 বিঘে, সেখানে কিন্তু আর 90 বিঘে সম্পত্তিও নেই। সব শাসক দলের লোকেরা লুটে পুটে খাচ্ছে, লুটে পুটে খেয়েছে। এটা তো সরকারের দেখার কথা।
কিন্তু সরকার এগুলোর পরিবর্তে নতুন যে আইন আনলো, সংখ্যালঘু মুসলমানরা মনে করছে যে এই নতুন আইনটা তাদের এই ওয়াকফ সম্পত্তি লুট হয়ে যাওয়াকে আরও ত্বরান্বিত করবে এবং তাদের যে মৌলিক অধিকার, তাদের যে সম্পত্তি রক্ষার অধিকার, তাদের যে ধর্মীয় যে মৌলিক অধিকার, সেই অধিকারে হস্তক্ষেপ। তাই তারা আন্দোলনে নামলো। আন্দোলন করার মানুষের অধিকার আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন নামলো। সারা দেশে ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ নিয়ে আন্দোলনের বিরোধিতা করলেন এবং শামশেরগঞ্জে গিয়ে উনি পরিষ্কার বলেন, মুর্শিদাবাদে গিয়ে উনি পরিষ্কার বলে এলেন যে ওয়াকফ নিয়ে গুলোগুলি করবে না, যারা ওয়াকফ নিয়ে গুলোগুলি করবে আমার চেয়ে বড় শত্রু তারা হবে না। সুতরাং সংখ্যালঘু মুসলমানরা, দেখুন আমি ওইভাবে বলতে চাই না কিন্তু বলতে বাধ্য হচ্ছি, যে যেখানে সংখ্যালঘু মুসলমানদের বাপের কবর চলে যেতে পারে এই নতুন আইনে, সেখানে তাদের মসজিদ নিয়ে প্রশ্ন থাকতে পারে, ঈদগাহ চলে যেতে পারে, কবরস্থান চলে যেতে পারে। সংখ্যালঘু মুসলমানের সম্পত্তি হাতিয়ে নেওয়ার এটা মুসলমানদেরকে ধর্মীয় হিসেবে দেখানো হচ্ছে। আমরা প্রত্যেকটা মুসলমানকে বলবো যে এটা কিন্তু ধর্মীয় ইস্যু নয়। আসলে এই বানিয়া সরকারের, এই ফ্যাসিবাদী সরকারের নজর পড়েছে মূল্যবান সম্পত্তিগুলোর উপরে, দামি দামি সম্পত্তিগুলোর উপরে। আজকে মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে, আগামীকাল কিন্তু দেবত্ব সম্পত্তি কাড়া হবে। সুতরাং এগুলোকে ধর্মীয় ইস্যু হিসেবে আমাদের না দেখিয়ে এগুলো অর্থনৈতিক আন্দোলন, আর্থসামাজিক আন্দোলন হিসেবে দেখা উচিত। এই আর্থসামাজিক আন্দোলনে মমতা ব্যানার্জি বিরোধিতা করলেন। গোদা বাংলায় যদি বলি, কেন্দ্রীয় সরকারের আইনের বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ গর্জে উঠছে, মমতা ব্যানার্জি কেন উত্তেজনা তৈরি হচ্ছে? পাশাপাশি ধরুন আরেকটা সমালোচনাও থাকে, সেটা হচ্ছে সংখ্যালঘুদের ক্ষেত্রে এই যে আপনি বললেন যে যে অত্যাচারের ব্যাপারগুলো আছে সেগুলো কখনোই কাম্য না, কোনো সভ্য সমাজেই কারোর ওপরই কোনো অত্যাচার কাম্য না। আমাদের সংবাদ মাধ্যম থেকেও সেটা আমরা মনে করি। কিন্তু পাশাপাশি আবার একটা বার্তা আছে, বিজেপি যেটা মনে করে যে সংখ্যালঘুদের তোষণ এবং এনারা যখন হিন্দুরা অত্যাচারিত হয় কোথাও কোথাও, সে কথাগুলো তারা বলেন না। দেখুন, এইটা যদি বিজেপি বলে থাকে তাহলে আমি দুটো উদাহরণ দিয়ে বিজেপিকে বলবো। অবশ্যই বিজেপি বলে, এটা তো সর্বত্রই, হ্যাঁ সর্বত্রই প্রচার আছে তোষণ। যখন আমি জাস্ট একটা পরিসংখ্যান দিলে ক্লিয়ার হয়ে যাবে। যখন 1947 সালে আমরা দেশ দ্বিখণ্ডিত হলো, আমরা স্বাধীন ভারতবর্ষ পেলাম, তখন এই স্বাধীন ভারতবর্ষে সরকারি চাকরিতে মুসলমানদের ভাগিদারি ছিল 13%। যখন 77 সালে, আমি এই বাংলার কথা বলছি, স্বাধীন ভারতবর্ষের বাংলায় সরকারি চাকরিতে মুসলমানদের ভাগিদারি ছিল 13%। কংগ্রেস 47 থেকে 77 সাল পর্যন্ত মাঝে যুক্তফ্রন্টের সরকার বাদ দিলে, রাষ্ট্রপতি শাসনটা বাদ দিয়ে, রাষ্ট্রপতি শাসন বা এমার্জেন্সিটা বাদ দিলে বাকি সময়টা কংগ্রেস শাসন করেছে। এই অবস্থায় 77 সালে এসে দেখা গেল যে সরকারি চাকরিতে মুসলমানদের ভাগিদারি হচ্ছে কমে 9%-এ দাঁড়িয়েছে। আবার 34 বছর বামফ্রন্ট সরকার, 34 বছরের বামফ্রন্ট সরকার যখন চলে গেল, আর তার আগে যে সাচার কমিশনের রিপোর্ট, সেই সাচার কমিশনের রিপোর্টে আমরা দেখলাম যে মুসলমান সমাজের হাড় কঙ্কাল চেহারাটা, এবং সেখানে ওই চাকরির জায়গাটা চলে এলো বিলো 4%, এবং নাও অ্যাট দিস টাইম সেটা বিলো 1%। আমি বিজেপি নেতাদের উদ্দেশ্যে বা এই ধরনের ক্যাম্পেইন যারা করেন তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, এই পরিসংখ্যান থেকে কি বোঝা যাচ্ছে? তোষণের রাজনীতি কি মারাত্মক হয়েছে, না এই দুধেলো গাইদের দুধ নিয়ে নেওয়ার রাজনীতিটা বেশি হয়েছে, ভোট নিয়ে নেওয়ার রাজনীতিটা বেশি হয়েছে? সুতরাং এই যে তোষণের রাজনীতির কথা বলা হচ্ছে, যেটুকু ভালোবাসাবাসি হয়েছে ভোটের জন্য, লাঠি নিয়ে বেরোবে কে? মুসলমান। কাদের বিরুদ্ধে লড়বে? মুসলমানের বিরুদ্ধে। এইটা ছিল ব্যাকরণ। নওশাদ সিদ্দিকী এসে এই ব্যাকরণের বিরুদ্ধে লড়াই করছেন, আইএসএফ এই ব্যাকরণের বিরুদ্ধে লড়াই করছেন। কেন? আদিবাসী ঘরের সন্তানরা কেবলমাত্র লেঠেল হিসেবে কাজ করবে? কেন সংখ্যালঘু পরিবারের ছেলেরা লেঠেল হিসেবে কাজ করবে? তাই নওশাদ সিদ্দিকী তামান্নার গ্রামে গিয়ে, সেখানে নওশাদ সিদ্দিকী বলে এসেছেন, আপনারা মিডিয়াতে আপনারাই দেখিয়েছেন, বলে এসেছেন নওশাদ সিদ্দিকী,
হাতে লাঠিগুলি নয়, বোমা নয়, হাতে বই তুলে দিতে হবে, বই তুলে দিতে হবে। ঠিক এই যে বইয়ের প্রসঙ্গটা বললেন আপনি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শিক্ষার যে অবস্থা, মানে শিক্ষায় নিয়োগ দুর্নীতি, চাকরি বাতিল, আগামীতে শোনা যাচ্ছে আরও বাতিল হওয়ার সম্ভাবনা আছে, স্কুলগুলোয় অসংখ্য স্কুল বন্ধ হয়ে গেছে, এবং যদি ধরে নেওয়া যায় যে এসএসসি যে তালিকা প্রকাশ করলো এবং যা অসম্পূর্ণ থাকলে যে সবটা ধরাই যায়। দেখুন, আমাদেরও তো একটা ছোটোবেলা কেটেছে, আমরা মাস্টারমশাইদের কত শ্রদ্ধা করতাম। আজকে প্রথম কথা, একটি শিশু মাস্টার মশাই এই ডাকটা সম্পর্কে কি ধারণা তৈরি হচ্ছে, আমার প্রশ্নের প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে এই যে মাঝখানের একটা বিপুল সময় চলে গেল, অসংখ্য মাধ্যমিকের ব্যাচ চলে গেল, এইচএসের ব্যাচ চলে গেল, তার খাতা এরাই দেখলো, এদের যে ভবিষ্যতের সর্বনাশ করে দিল। প্রশ্নের দ্বিতীয় অংশ, তাদের কি শাস্তি হওয়া উচিত? আর শেষ প্রশ্ন 3 নম্বর, মানে এই সঙ্গেই আদালতের কি বলবো, দীর্ঘসূত্রিতা, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, এই জায়গাটা সমাজে আজকে কোন অন্ধকার তৈরি করছে, এবং সেখানে নওশাদ সিদ্দিকী এই যে শিক্ষার জায়গাটা বিশেষভাবে ইঙ্গিত করছেন, এবং সেটা সংখ্যালঘুদের এগিয়ে আসতে বলছেন আরও বেশি করে, যে যারা তারা বই তুলে নিন হাতে। এবং উনি খুব মানে ব্যতিক্রমীভাবে একজন বিধায়ক, যিনি বলছেন যে তার একজন বিধায়কের মাইনে কত, তিনি সেটা ওপেন করে দিচ্ছেন ওপেন স্টেজে, যে 1,20,000 টাকা মাইনে, এক্সপেন্সেস এত, স্যালারি এত, দিয়ে বলছেন এত তো লাগে না, নেতারা পায়, কাজে তোমরা নেতাদের কাছে ঠকো না। ওনার লাস্ট প্রোগ্রামটাতে উনি বলেছেন, তোমরা নেতাদের কথায় ঠকো না, তোমরা বই খাতা পেন্সিল নিয়ে তাকে ভালোবেসে এগিয়ে এসো। এই অন্ধকারাচ্ছন্ন, মানে শিক্ষার যে অন্ধকার, বিদ্যাসাগর রবীন্দ্রনাথের মাটি, সেখানে এই অন্ধকার দাদা আপনাকে কীভাবে যন্ত্রণা দেয়? দেখুন, আমি নিজেও যেহেতু শিক্ষকতার সঙ্গে যুক্ত, সত্যি এটা খুবই অন্ধকারাচ্ছন্ন বিষয় হয়ে দাঁড়িয়েছে, পুরো একটা অন্ধকারময় পরিবেশ হয়ে দাঁড়িয়েছে। আপনি মাস্টারমশাইদের কথা বলছিলেন, আমার খুব ভালো মনে আছে, আমি কোন্নগর হাই স্কুলের ছাত্র। কোনো কারণে একদিন যদি, তখন কিন্তু সরকারি স্কুলগুলোতে এরকম হাতে গোনা ছাত্র ছিল না। আমি যখন কোন্নগর হাই স্কুলে পড়েছি, ক্লাস 5, 6, 7, 8, 9, 10, তখন কিন্তু এক একটা ক্লাসে 200-250 করে ছাত্র। ঠিক, জায়গা দেওয়া যেত না, জায়গা দেওয়া যেত না। তারপরেও কিন্তু কোনো একটা ছাত্র যদি পরপর 2 দিন, 4 দিন, 5 দিন অ্যাবসেন্ট হয়ে যেত, শিক্ষকদের নজরে পড়তো, শিক্ষক মহাশয় ডেকে পাঠাতেন, বা ছুটির পরে দল বেঁধে 3-4জন শিক্ষক তার বাড়িতে গিয়ে খবর নিতেন। ঠিক ঠিক, সেই জায়গাটা তো হারিয়ে গেছে। আজকে শিক্ষক সমাজের কাছে এটাকে প্রত্যাশা করতে পারছে না, প্রত্যাশা করছেও না। সেটা প্রত্যাশা করছে না কেন, এটা শিক্ষক সমাজকে ভাবতে হবে। টিউশন নির্ভর শিক্ষা ব্যবস্থা আমাদের সময় কিন্তু ছিল না। আমরা কিন্তু টিউশন পড়েছি কিরকম, মানে অঙ্কে ওই জায়গাটা দুর্বল হয়ে গেছি, ওটাকে রিকভার করার জন্য ক্ষিতীশ বাবুর কাছে পড়তে যাই। ঠিক ঠিক ঠিক। ইংরেজিতে ওই জায়গাটা দুর্বল হয়ে গেছি, তাহলে ওটাকে রিকভার করার জন্য দুলাল বাবুর কাছে 3 মাস পড়তে হবে। এবং কখনো কোনো শিক্ষক তিনি বলতেন না যে আমার মাস গেলে এত টাকা লাগবে। কিন্তু আজকে সম্পূর্ণ টিউশন নির্ভর শিক্ষা ব্যবস্থা। কেন টিউশন নির্ভর? তাহলে কি প্রশ্ন এটা, আমি আমার অভিজ্ঞতায় দেখছি ক্লাসের মধ্যে যে সময়টুকু শিক্ষকরা পড়ান, সেই সময়টুকু যেভাবে শিক্ষকদের মানে দেওয়া উচিত, সেইটা যদি ছাত্ররা পুরোটা পায়, তাহলে কিন্তু তাকে টিউশনে আর যেতে হয় না। আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, আমি আমাদের সমাজের কথাই বলছি, আমি হিন্দু সমাজের কথা বলছি। শ্রীরামকৃষ্ণ মিশন, সেখানে তো টিউশন নির্ভর শিক্ষা ব্যবস্থা নেই। শ্রীরামকৃষ্ণ মিশনে যারা হোস্টেলে থেকে আবাসিক যারা পড়াশোনা করে, তাদের তো আলাদা করে কোনো টিউশন নিতে হয় না। আমাদের সমাজে আল আমিন মিশন আছে, বা জিডির মাধ্যমে যে মিশনারি ব্যবস্থা আছে, সেখানে কোনো টিউশন নির্ভর শিক্ষা ব্যবস্থা নেই। কেন নেই? তাহলে কি করে তাদের ছেলেরা রামকৃষ্ণ মিশন বলুন আর আল আমিন মিশন বলুন বা
এই যে মিশনারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছেলেরা তারা টিউশন নির্ভর শিক্ষায় না থেকেও তারা কিন্তু রিমার্কেবল রেজাল্ট করছে। এবং আমি এই যে নিট পরীক্ষা হয়ে গেল, আলামিন মিশন থেকে প্রায় 400+ তারা মেডিকেল পেয়েছে। কি করে সম্ভব হলো? তাহলে ক্লাসের মধ্যেই ক্লাসেই শিক্ষকরা তাদেরকে উজাড় করে দিতে পারছেন বলেই সেটা সম্ভব হচ্ছে। আর ক্লাসে যারা উজাড় করে দিচ্ছেন না, স্বাভাবিক তাদের সম্পর্কে ছাত্রদের ধ্যান ধারণা বদলাবে এবং তাদের আকাঙ্ক্ষাও কিন্তু কমে যাবে। শিক্ষার পদ্ধতি বদলেছে বর্তমানে শিক্ষার পদ্ধতি বদলেছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে জয়ফুল এডুকেশন সিস্টেম। এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে এর পারিভাষিক নাম যদি বলেন তাহলে হচ্ছে জয়ফুল এডুকেশন সিস্টেম। অর্থাৎ আনন্দ করতে করতে পড়বে, আনন্দ করতে করতে শিখবে। সেই শেখার মধ্যে যেন কোনো রকম তারা ভারী কি একটা ভার তাদের উপরে চাপিয়ে দেওয়া হলো, এই ব্যাপারটা কিন্তু রাখা চলবে না। আমরা কিন্তু এটা নতুন করে গভর্নমেন্ট আমাদের শেখাচ্ছে, কিন্তু আমরা কিন্তু ছোটবেলা থেকে ওভাবেই শিখেছি। তখন জয়ফুল এডুকেশন সিস্টেম বলা হতো না, কার্যকরী ছিল। আর এখন জয়ফুল এডুকেশন সিস্টেম বলা হচ্ছে কিন্তু কার্যকরী নেই। রবীন্দ্রনাথ সেটাই বলেছিলেন। এবং রবীন্দ্রিক যে শিক্ষা, শান্তিনিকেতন থেকে যা সূত্রপাত, এবং তার থেকে আনন্দময় শিক্ষা কি থাকতে পারে। বিদ্যাসাগর যে শিক্ষা ব্যবস্থা চালু করলেন আগামীকাল শিক্ষক দিবস, সেই সূত্রেও এই তাৎপর্যটা এইখানে যে এই শিক্ষক দিবসে আমাদের এইখানে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, ওদিকে যদি ধরেন এপিজে আব্দুল কালাম, এই ধরনের মনীষীতুল্য শিক্ষক যে দেশে জন্মায়, যে মাটিতে জন্মায়, তা সেই দেশে আমাদের এই জিনিস দেখতে হয় যে শূন্য হয়ে যায়, শূন্য খাতা থেকে 53 হয়ে যায়, 51 হয়ে যায়। এবং একজন শিক্ষককে কোর্ট বলে দাগি কথাটা ব্যবহার করা হতো বিভিন্ন আসামিদের ক্ষেত্রে। আজকে সুপ্রিম কোর্ট বলছে দাগি শিক্ষক। সেটা আমাদের এই পশ্চিমবঙ্গে বসে শিক্ষার পীঠস্থান বলা হতো আমাদের এটাকে, সেখানে দেখতে হচ্ছে। পরের প্রসঙ্গটা দাদা এসেই যায় এই বিচারের দীর্ঘসূত্রিতা দিয়ে, সেটা হচ্ছে চরম একটা ভয়াবহ একটা অবস্থা, অভয়ার বিচার। এই অভয়ার বিচার, যেটা এর আগে নির্ভয়া হয়ে গেছে দিল্লিতে, 7টা বছর লেগেছে এবং নির্ভয়ার মাকে অপরিসীম যন্ত্রণা সহ্য করতে হয়েছে। সেই রিপোর্ট আমি নিজে হাতে করেছিলাম দীর্ঘদিন ধরে। এই অভয়ার বিচার আর এই বিচারের নামে যা চলছে, এটা নিয়ে আপনার পুরো দলের অবস্থান আপনারা জানান। প্রথমত আপনি যে শিক্ষার কথাটা বললেন, শিক্ষকদের দাগি বলা হচ্ছে, বলতে বাধ্য হচ্ছে কোর্ট। এটা নিয়ে আমার একটাই বক্তব্য। আমি শুরুতেই বলেছি রাজনীতিটা কাদের হাতে চলে গেছে। রাজনীতিটা চলে গেছে সম্পূর্ণ কিছু মিথ্যা বেসাতি যারা করেন তাদের হাতে রাজনীতিটা চলে গেছে। কাজেই ব্যবস্থাপনার শিকার হচ্ছে প্রত্যেকে, এই ব্যবস্থাপনা প্রত্যেকে শিকার হচ্ছে। সুতরাং এই ব্যবস্থায় যারা রাজনীতির বেসাতি করছে, রাজনীতির নামে নাটক করছে, রাজনীতির নামে দুর্নীতি করছে, তারা যখন নিয়ন্ত্রণ ক্ষমতায় থাকে, নিয়ন্ত্রণ ক্ষমতা তাদের হাতে থাকে, তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে আর সুযোগটা তারাই পাবে। সুতরাং তো বাধ্য হয়ে বলতে হচ্ছে বিচারপতিদের যে দাগি কথাটা বাধ্য হয়ে বলতে হচ্ছে। আমার তো মনে হয় মাঝে মাঝে মনে হয় যে শিক্ষকদের দিকে আগামী দিনে এই ছাত্ররা শিক্ষকদের দেখলে, আমার মনে হয় আপনিও করেছেন, আমরাও করেছি, এখনও আমার সিনিয়র টিচার বেঁচে আছেন, আমি যাদের কাছে পড়েছি অনেকেই বেঁচে আছেন। তো তাদের দেখলে সাইকেল থেকে নেমে যাওয়া, স্কুটি নিয়ে যাচ্ছি বা সাইকেল করে যাচ্ছি, নেমে যাওয়া, হ্যাঁ স্যার কেমন আছেন, নেমে যাওয়া, পায়ে হাত দিয়ে প্রণাম করা, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মধ্যে এখনও রয়েছে, আছে। এটা বোধহয় উঠে যেতে শুরু করেছে এবং এই কারণেই পুরোটাই উঠে যাবে। আর বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা যেটা বললেন, আমি আপনার সঙ্গে একমত। এই দীর্ঘসূত্রিতার কারণে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁপবে। অভয়াকে নিয়ে আপনাদের পার্টির অবস্থান? অভয়াকে নিয়ে আমাদের পার্টির অবস্থান, আমরা তো অভয়া নিয়ে যদি বলেন, পশ্চিমবাংলায় সামাজিক আন্দোলন অভয়াকে নিয়ে তীব্রভাবে হয়েছে।
রাজনৈতিকভাবে যদি কোনো পলিটিক্যাল পার্টি আন্দোলন করে থাকে, আমার মনে হয় অরাজনৈতিক অপার্টিগতভাবে সবাই করেছেন, কিন্তু একমাত্র আইএসএফ তার ঝান্ডা নিয়ে সরাসরি। আপনারা দেগঙ্গা থেকে বসিরহাট পর্যন্ত মিছিল করেছিলেন। দেগঙ্গা থেকে বসিরহাট মিছিল করেছি, আমরা আরজিকর অভিযান করেছি। আমরা কোনো রকম এটা রাখিনি, আমরা মনে করি না। এমনকি অভয়ার বাবা মাকেও বলেছিলাম যে এই যে অপাটি বলছেন, অরাজনীতি বলছেন, এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না। তার কারণ অভয়ার মৃত্যু যেখানে রাজনীতির নোংরা রাজনীতির শিকার, অভয়ার মৃত্যুর বিচার পাওয়াটা যেখানে নোংরা রাজনীতি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে, সেখানে রাজনীতি করেই কিন্তু আপনাকে আদায় করতে হবে, দাবি আদায় করতে হবে। তো সেই জন্য আইএসএফ হচ্ছে একমাত্র পশ্চিমবাংলায় ব্যতিক্রমী দল যারা আইএসএফের ঝান্ডা নিয়ে আরজিকর অভিযান করেছি। আমাদের আটকেছে, আমরা ব্যারিকেড ভেঙেছি, ব্যারিকেড ভেঙে আমরা আরজিকরের দিকে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছিলাম, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। আমরা আমাদের আইএসএফের ব্যানারেই আমরা সারা পশ্চিমবাংলায় আমরা প্রতিবাদ দিবস পালন করেছি। সারা পশ্চিমবাংলায় এখনও আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হচ্ছে, আগামী 11 তারিখে পলাশিপাড়াতেও হবে, আজকেই কথা হচ্ছিল, সেই ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের হচ্ছে অভয়ার খুনিদের বিচারের দাবিতে। দেখুন, স্বাধীনতা আন্দোলনের পরে কিনা জানি না, টানা 1.5 মাস ব্যাপী কি 2 মাস ব্যাপী মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে, রাতের পর রাত জেগেছে, অসুস্থ মানুষ রাস্তায় দাঁড়িয়ে থেকেছে। এর একটা ঐতিহাসিক গণজাগরণ হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটা ধরে রাখা গেল না কোনো কারণে। সিপিএমের যখন বাম জমানার অবসান ঘটে, তখন আন্দোলনগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছিল, কোনোটা 5 দিন, কোনোটা 1 মাস যাবত। ইদানিংকালের মধ্যে কিন্তু কোনো দীর্ঘস্থায়ী আন্দোলন, ওই একদিনের হয়তো কোনো একটা অভিযান হয়ে সেটা আবার থেমে যায়, এরকম কোনো দীর্ঘস্থায়ী আন্দোলন কিন্তু এতৎযাবৎকালের মধ্যে দেখা যায়নি। এখন এই টোটাল আলোচনাটাকে যদি দেখা যায়, মানে অ্যাকচুয়ালি আপনারা এই যে তৃণমূল সরকার রয়েছে, এই সরকারের পরিবর্তন কি আপনারা চাইছেন? আর চাইলে কি ধরনের আন্দোলন সামনের দিনে অপেক্ষা করে আছে? দেখুন, হচ্ছে দীর্ঘমেয়াদী আন্দোলন করে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছেন। একদম তাই। সেই আন্দোলন করতে গিয়ে উনি টাটার মতো শিল্পপতিকে তাড়িয়েছেন, মানুষকে ভুল বুঝিয়েছেন। উনি সংখ্যালঘু মুসলমানদের ভুল বুঝিয়েছেন, ভুল বুঝিয়ে বলেছিলেন 10,000 মাদ্রাসা স্যাংশন দেব। মুসলমানদের আর্থসামাজিক উন্নয়ন কীভাবে হবে উনি তা বলেননি। উনি ফুরফুরা শরীফে গিয়ে উনি বলে এসেছিলেন 50% সংরক্ষণ দেব। উনি মুসলমানদেরকেও ভুল বুঝিয়েছিলেন। ভুল বুঝিয়ে উনি কিন্তু ক্ষমতায় এসেছেন এবং ওনার মতো করে আন্দোলন করে উনি ক্ষমতায় আসার পরেই উনি সিদ্ধান্ত নিলেন কাউকে আর পথে নামতে দেব না। তার ফলে আন্দোলন করতে গেলে যেভাবে রাষ্ট্রীয় যে বাহিনী, সেই বাহিনীকে নামিয়ে দেওয়া হচ্ছে, তার ফলে আন্দোলনের এই দীর্ঘমেয়াদ, যেটা আপনি বলছেন, দীর্ঘমেয়াদী আন্দোলন করা সম্ভব হয়ে উঠছে না। আচ্ছা, হ্যাঁ, ধরুন এই কয়েকদিন আগে, গত 20 তারিখে, যখন কলকাতার রাজপথে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে কয়েকটা সংগঠন ঐক্যবদ্ধভাবে মিছিল করতে গেল, তখন আমরা দেখলাম পুলিশ তো তাদের উপরে হামলা করলই, এমনকি যে নওশাদ সিদ্দিকী বাংলার ভলিবলের জাতীয় দলে একাধিকবার বাংলা থেকে প্রতিনিধিত্ব করেছেন, সেই নওশাদ সিদ্দিকীর বুকে যেভাবে, আমরা জানি না তিনি পুলিশ কিনা, যদি পুলিশ হয়ে থাকেন তাহলে চিহ্নিত করা হোক, যদি তৃণমূলের ভাড়াটে খুনি হয়ে থাকেন তাহলেও তাকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক, কিন্তু সেটা করা হচ্ছে না। যেভাবে তার বুকে ঘুষি মারা হচ্ছে, এবং আমরা স্পেসিফিক অভিযোগ করছি হত্যা করার পরিকল্পনা ছিল, খুন করে দেওয়ার পরিকল্পনা ছিল, যে ওই রকম ঘুষি যদি, যেভাবে ওকে মেরেছে, আমার সঙ্গে কথা হয়েছে, যেভাবে ওকে মেরেছে, একটা স্পোর্টসম্যান যেভাবে কাতরাচ্ছিল, ওটা বোধ হয় আমাকে আপনাকে মারলে কিন্তু আমরা হার্ট ফেল করে যেতে পারতাম, হয়তো বা হার্ট ফেল করতাম আমরা। সুতরাং খুন করার চক্রান্ত ছিল, সেই জন্য আন্দোলন দীর্ঘমেয়াদী হচ্ছে না। কিন্তু তারপরেও যদি চাই, যদি মানুষ চায়, যদি নেতৃত্ব চায়, সঠিক রাজনৈতিক নেতৃত্ব চায়, আন্দোলনকে আমি দীর্ঘমেয়াদী রাস্তায় নিয়ে যাব, তাহলে করা যায়। তার প্রমাণ ওই রাজপথেই আবার নওশাদ সিদ্দিকী 3 দিনের জন্য আবার বসলেন রাজপথ দখল করে।
আপনারা দেখেছেন ধর্ণা মঞ্চ 3 দিন ধরে, ঠিকই। ওই দিনই চ্যালেঞ্জ করা হয়েছিল, জামিন পাওয়ার পর চ্যালেঞ্জ করা হয়েছিল যে আমরা ওই রাজপথে আবার বসবো। আপনি তো আমাকে 1 ঘন্টাও দাঁড়াতে দেননি, এবার আমরা কিন্তু একাধিক দিন আমরা ওখানে দাঁড়াবো। সুতরাং করা যায়, আর সেই জন্যই কিন্তু আমরা সিপিআইএম পার্টিকে চিঠি দিয়েছি, বামফ্রন্টের নেতৃত্বকে চিঠি দিয়েছি, আসুন অনেক ইস্যু, এই ইস্যুতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘমেয়াদী আন্দোলন করি। আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, যে প্রশ্নটা না করলে অনুষ্ঠানটাই অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাঙড় এবং নওশাদ সিদ্দিকী বনাম শওকত মোল্লা, যিনি বলেছেন ভাঙড়ে তো আইএসএফ বলে কিছুই নেই। আচ্ছা, শওকত মোল্লা যদি বলে থাকেন, এটা বলেছেন ভাঙড়ে আইএসএফ বলে কিছু নেই, কিন্তু আসলে শওকত মোল্লা নিজেই বুঝতে পারছেন না উনি কি বলছেন। তাহলে শওকত মোল্লাকে কেন ভাঙড়ের মহিলাদের নামে মামলা করবার জন্য হুমকি দিতে হচ্ছে? তাহলে শওকত মোল্লাকে কেন ভাঙড়ে লেলিয়ে দিতে হচ্ছে তার পুলিশ বাহিনীকে? প্রতিদিন আইএসএফের ছেলেদের পেছনে পুলিশ দৌড়চ্ছে। যদি কিছুই না থাকে তাহলে শওকত মোল্লাকে এই কাজটা করতে হচ্ছে কেন? যদি কিছুই না থাকে তাহলে রেজ্জাক মোল্লা, শওকত মোল্লা, রেজ্জাকের মতো ছেলেদের শওকত মোল্লার কর্মীদের হাতেই খুন হতে হচ্ছে কেন? যদি কিছুই না থাকে তাহলে আমাদের প্রতি মুহূর্তে ছেলেদের গ্রেপ্তার করে, প্রতিদিন আইএসএফের ছেলেদের গ্রেপ্তার করে পুলিশ নিয়ে যাচ্ছে কেন? তাহলে রাজনৈতিকভাবেই মোকাবেলা করুন না। যদি কিছুই না থাকে তাহলে শওকত মোল্লাকে আমি অনুরোধ করব যে তৃণমূলের নেতৃত্বে আপনি মোকাবেলা করুন, পুলিশকে বাদ দিয়ে। শুভেন্দু অধিকারী বলেছেন নওশাদ তো তৃণমূলের ঘরের ছেলে। শুভেন্দুবাবুকে বলে দিতে চাই, আপনি বলে যাচ্ছেন আপনি আসলে তৃণমূলের ঘরের ছেলে। সুতরাং নওশাদ তৃণমূলের ঘরের ছেলে, আপনি এটা ভুল বলছেন। আপনি নিজেই তৃণমূলের ঘরের ছেলে, আবার ঘরে ফিরে যাবেন কিনা চিন্তা করুন। আগামী বিধানসভায় একদম শেষ প্রশ্ন দাদা, আগামী যে বিধানসভা ভোট রয়েছে, এই ভোটে আপনারা কি মোটামুটি সারা মানে বাংলাব্যাপী প্রার্থী দিতে চাইছেন, না স্পেসিফিক কোনো আপনাদের প্ল্যান আছে, বা যদি সেটা আপনাদের গোপন না থাকে? দেখুন, বিষয় হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলে তার নিজস্ব কিছু কর্মসূচি থাকে, সেই কর্মসূচি অনুযায়ী তাকে এগিয়ে যেতে হয়। আমরা ইতিমধ্যে বলেছি যে আমার পার্টির চেয়ারম্যান, আমার প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী, সে আমাদের থেকে অনেক জুনিয়র হতে পারে, কিন্তু সত্যিই অনেক পরিণত নেতা। সেই পরিণত নেতা সে যখন বামফ্রন্টকে চিঠি দিয়েছে, জোটের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে, আমরা নিশ্চয়ই তাদের জন্য অপেক্ষা করব। তারা এখনও কোনো সদুত্তর দেয়নি। আমরা একই রকম চিঠি কংগ্রেসকেও দিয়েছি এবং একই রকম চিঠি আমরা অন্যান্য রাজনৈতিক দল, ছোট ছোট রাজনৈতিক দল যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন, আমরা তাদেরকেও দিচ্ছি। তাহলে জোট করার জন্য জোটের দিকেই আমরা এগিয়ে যেতে চাইছি। পরিস্থিতি যা দাঁড়াবে তার উপরে বিচার করে সংখ্যা ঠিক হবে যে আমরা কেমন প্রার্থী দেব। অনেক ধন্যবাদ দাদা। আপনারা এতক্ষণ দেখলেন যে দাদার কাছ থেকে যে মূল পয়েন্টগুলো উঠে আসলো, সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বেরোলো সব শেষে। সেটা হচ্ছে সিপিএমের প্রত্যাখ্যান সত্ত্বেও, একাধিকবার প্রত্যাখ্যান সত্ত্বেও কিন্তু আগামী দিনে আইএসএফ সিপিএমের সঙ্গে জোটের ব্যাপারে তাদের দরজা খোলা রেখেছে। সেমলি কংগ্রেসের সঙ্গে জোটের ব্যাপারে আরও ছোট ছোট দলগুলির সঙ্গে একটা জোটের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। বিরোধী রাজনীতির একটা আলাদা মাত্রা কিন্তু এখানে দেখা যাচ্ছে, যেখানে শুধুমাত্র তৃণমূল বনাম বিজেপি নয়, একটা অন্য অঙ্ক, অন্য কেমিস্ট্রি সেখানে তৈরি হচ্ছে। অন্যান্য সমস্ত বিষয়ে আইএসএফের যে সমস্ত পরিকল্পনাগুলো আছে সেগুলো আমরা জানতে পারলাম। আগামী 26-এর ভোটে প্রত্যেকটি রাজনৈতিক দলের যেমন নিজস্ব কর্মসূচি থাকে, নিজস্ব পরিকল্পনা থাকে, তারা সেইভাবে এগিয়ে যাবে। আমরা চেষ্টা করব যে এরকমই বিভিন্ন রকম সময় আগামী দিন 26-এর ভোট যত এগিয়ে আসবে তত আইএসএফের আরও খবর দাদাদের কাছ থেকে জানতে চাওয়ার জন্যে। দাদা, আশা করি আপনার এই সহযোগিতা করবেন। আর যদি সারা বাংলার মানুষের প্রতি আপনার এক লাইনের কোনো একটা বার্তা থাকে। সারা বাংলার মানুষের জন্য এক লাইনের যদি বার্তা বলেন, তাহলে সারা বাংলার মানুষকে একটাই আহ্বান জানাবো যে আসুন সবাই নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে মূল্যবোধের রাজনীতিকে ঊর্ধ্বে তুলে ধরি। অনেক ধন্যবাদ দাদা।
আপনারা এতক্ষণ দেখছিলেন মানুষের ভাষা। আমি প্রবীর রায়চৌধুরী, আমাদের সঙ্গে ছিলেন আইএসএফ এর কার্যকরী সভাপতি। অসংখ্য ঘটনা এবং অসংখ্য বিষয় নিয়ে, রাজনৈতিক তাৎপর্যের বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এরকমই নানা অনুষ্ঠানের জন্য আপনারা চোখ রাখুন মানুষের ভাষায়। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।